একসময়ের বিলাসবহুল বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত। জীর্ণ দেয়াল, ভাঙা জানালা দিয়ে ঢুকছে বিকেলের আলো। এই বাড়ি থেকেই নিয়ন্ত্রণ হতো গোটা জেলা। এক ইশারায় বদলে যেত রাজনীতি থেকে প্রশাসন, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিপথ। যেখানে একসময় পদচারণায় মুখর ছিল চারপাশ, অথচ এই বাড়ির প্রধান ফটকের সামনেই এখন বসছে ছোলার দোকান। বলছি একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের কথা, যিনি গত ১৭ বছর এই মসনদে বসেই ক্ষমতার দাপট দেখিয়েছেন, যার বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারো। আজ সেই হানিফের কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে যে পরিবেশটা ছিল পূর্বে, যখন প্রায় ১ থেকে ১.৫ বছর আগে সবসময় এখানে মানুষজন থাকতো এবং এখানে যেহেতু এটা একটা ম্যাস এলাকা, এদিকে প্রচুর ভার্সিটির ছেলেমেয়ে পড়াশোনা করে, সব সময় এখানে যখন হলো এমপি সাহেব আসতো বা আসতো না, সবসময় এখানে ভিড় একটা লেগেই থাকতো। এবং যেদিন এমপি সাহেব আসতো সেদিনও প্রচুর লোক আসতো, এখানে ভিড় মতোই থাকতো, পুলিশ, আর্মি সব কিছুই থাকতো একদিক দিয়ে দেখা গেলে। কিন্তু এখন যেটা দেখা যায় যে এখানে সন্ধ্যা হয়ে গেলে এই সামনে আর কেউ থাকে না, বা এই এলাকা পুরোটাই শুনশান দেখা যায় সন্ধ্যার দিকে মূলত। আর এখানে সকাল থেকে যে ভিড়টা থাকতো আগে, সেই রকম কোনো ভিড়ও এখন আর দেখা যায় না। আরও মূল কথা হলো যে প্রেক্ষাপট পাল্টালে এরকম মানে অবস্থাও যে চেঞ্জ হয়, এটা আমরা স্বচক্ষে আগে কখনো দেখি নাই, এখন যেটা দেখতে পাচ্ছি। এর আগে কখনো এমন হয়নি যে কোনো এমপি বা মন্ত্রীর বাড়ির সামনে যে সরকার পরিবর্তন বা পতন ঘটলে ঘটেওনি, এবং এরকম ঘটনাও ঘটেনি এর আগে। এখন কি অবস্থা? বাড়িটার খুবই ভয়াবহ অবস্থা, দেখলে ভূতুরে বাড়ির মতো মনে হয়। এমনভাবে ভাঙা হয়েছে যে মানে দেখলে পরিত্যক্ত মনে হয়, যে ৫০-৬০ বছর আগে পরিত্যক্ত হয়েছে, এরকম বাড়ির মতো মনে হয় দেখলে। এই আর কি। ঠিক আছে। আসলে আমরা যখন হচ্ছে এই জেলখানা মোড় থেকে ওই কাস্টম মোড় পর্যন্ত এই রাস্তায় যখন যাওয়া আসা করেছি, তখন এখানে দেখেছি অনেক নেতা কর্মীদের হচ্ছে আগমন, লাইটের আলোকসজ্জা সজ্জিত থাকতো। কিন্তু এই গত ৫ আগস্ট ২৪ সালের পরে এখানে কোনো আলোকসজ্জাও দেখা যায় না, কোনো নেতাকর্ম দেখা যায় না, কাউকে দেখা যায় না। এখন দেখেন, এই আমাদের কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মহোদয়ের বাড়ি ছিল এটা, এখন এই বাড়ি পরিত্যক্ত অবস্থা। এখন যে কুকুর থাকে, শিয়াল থাকে, এই যে গরু থাকে, হাবি যাবে আর কি থাকে, ইত্যাদি ইত্যাদি। তো আমি নেতাকর্মীদের কাছে অনুরোধ করে বলবো যে আপনারা এমন কোনো কাজ করেন না যে এই বাড়ির মতো আপনাদের বাড়ির অবস্থা হোক। তবে ক্ষমতায় চিরস্থায়ী থাকে না, এটাই হচ্ছে সবাই ভাবতে হবে। আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা, আল্লাহ চাইলে এমন কোনো কাজ না হয় না। আমি এই বিষয়ে বুঝতে পারলাম। আচ্ছা, আগে এই অঞ্চলে প্রচুর মানুষ ছিল, প্রচুর নেতাকর্মীরা, কুষ্টিয়ার যত প্রশাসনিক যত লোকজন, রাজনৈতিক যত লোকজন, সবার কেন্দ্রবিন্দু, এক কথায় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে এই জায়গাটা আগে পরিচিত ছিল। কুষ্টিয়ার যত ক্ষমতাসীন দল আর সবার, উনি তো আসলে ক্ষমতা কুষ্টিয়ায় এক কেন্দ্রিক করে ফেলেছিলেন। কুষ্টিয়ার যত লোক ছিল সবার ক্ষমতার এক কেন্দ্রিক ছিল। তো এখন জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এখনই পরিত্যক্ত, এখানে স্থানীয় ছেলেপেলে থাকে, অনেকেই অনেক সময় মাদক সেবী বলেন, অনেক অকৃত মানে লোকজন আর কি এখানে করে। আপনারা দেখছেন সন্ধ্যার পরে এখানে একটা সোলার দোকানও হয়েছে। তো যাই হোক, এটা ক্ষমতা যে আসলে চিরস্থায়ী না, এটার যে একসময় পতন হয়, তো তাদের বৃদ্ধিও ছিল অত্যাধিক, তারা মানে খুবই বাড়াবাড়ি ছিল। একসময় এরকম ছিল যে এই অঞ্চল দিয়ে কোনো রিক্সাওয়ালা যদি যাইতো, এদিক দিয়ে তাদের তাকানোর অবস্থান তাদের ভালো লাগে নাই, এরকম অবস্থা ভিত্তি করেও তাদেরকে ধরছে যে আপনি এইভাবে তাকালেন কেন, ঠিক আছে, আপনার তাকানো ভালো লাগে নাই, এটা একটা ঘটনা। দ্বিতীয়ত, আমাদের মসজিদের কিছু ইমাম সাহেব ছিল, উনি মসজিদে বয়ান করছিলেন, একদিন একটা খারাপ বয়ান করছিলেন। খারাপ বয়ান বলতে রাজনৈতিক বয়ান, তাদের হয়তো সেটা পছন্দ হয় নাই বা তাদের সরকারের বিরুদ্ধে গেছে কথাটা। তো সেই কথাটাকে কেন্দ্র করে আমাদের উপস্থিতিতে আমার সেই ঘটনাটা খুব মনে পড়ে, যে কী যে বিশ্রীভাবে তাকে যে আঘাত করা হয়েছিল। সেই দিনটা আমার মনে পড়ে, তার মাথার টুপি আউট করে দেওয়া হয়েছিল, তার মানে নাক দিয়ে রক্তপাত হয়েছিল। তো এই দিনগুলো আসলে খুবই মনে পড়ে। আর ক্ষমতা আসলে কখনো চিরস্থায়ী নয়, এখান থেকে বাংলাদেশের মানুষের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। কিন্তু এরাও সত্য যে ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা গ্রহণ করে না, সবাই আপনার মতো ইন্টারভিউ দেখে, সবাই
অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জানে, কিন্তু এখান থেকে কেউ কখনো শিক্ষা গ্রহণ করে না। আবার যে ক্ষমতায় আসে, ক্ষমতার চেয়ারে বসে, সে আবার আগের মতো অবস্থানে ফেরত চলে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আর কি। পরবর্তী বাংলাদেশ যারা আছে, পরবর্তী বাংলাদেশের যারা নেতৃত্বে আসবে, তারা আমার মনে হয় এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। বিশেষ করে কুষ্টিয়ায় যারা নেতৃত্বে আসবে, যারা ভবিষ্যতে কুষ্টিয়ার উন্নয়নের উপকার হিসাবে যারা আবির্ভূত হওয়ার চেষ্টা করবে, তারা যেন কখনো জনবিচ্ছিন্ন না হয়। তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারা যাতে কখনো এ ধরনের এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত না হয়, তো যাতে তাদের ভবিষ্যৎ পরিণতি এরকম হয়, তার জ্বলন্ত প্রতীক আমাদের চোখের সামনে। আমরা যেই বাড়িটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কুষ্টিয়া যেই এমপি হানিফ সাহেব, ওনার বাসা। বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এক সময়, আসলে আওয়ামী লীগের। তো এই আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর যাবত একটানা দায়িত্বে ছিল, এবং এরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্বৈরাচারী মনোভাব ভিতরে নিয়ে মানুষের উপর, সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করেছে। আমার বাসা এখান থেকে পাশেই, যখন জুলাই আন্দোলন ছিল তখন আমরা ক্যাম্পাসে যেতাম কিংবা বিভিন্ন আন্দোলনে যাইতাম। তো আমরা এখান থেকে যখন বের হইতাম, আমাদের মোবাইলগুলো, ওরা হচ্ছে এখানে অনেকগুলো পুলিশ থাকতো, কিংবা বলতে পারেন হানিফের যেই চামচাগুলো এখানে থাকতো, তো ওরা আমাদের প্রায় ডিস্টার্ব করতো, আমাদের মোবাইল রেখে দিত, আমাদের হাতে কোনো লাঠি থাকলে ওইগুলো নিয়ে যেত। আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা এখানে আন্দোলনে যাইতাম। তো আসলে 5ই আগস্ট যেই ছাত্রদের যেই উত্থান, তো এই উত্থান থেকে আসলে যারা স্বৈরাচার, এদের শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরাচারী যারা করবে এরা কোনোদিনই চিরস্থায়ী হবে না। যার ভিতরে স্বৈরাচারী মনোভাব আসবে, সে এক সময় তার পতন ঘটবেই। তার বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ 16 বছর তাদের পুরো বাংলাদেশ তাদের নিজেদের আয়ত্ত করে রাখছিল। এরকম মনে হয়েছিল যে পুরো বাংলাদেশটা আওয়ামী লীগের, আর সাধারণ মানুষ কিংবা অন্যান্য যে পার্টিগুলো আছে তাদের কারো কোনো কথা বলার মতো সাহস ছিল না। এরকমও আমি অনেক দেখছি যে বিএনপির কিংবা জামাতের যে নেতারা, এরা বাড়িতে পর্যন্ত আসতে পারতো না। এরা যদি কোনো কারণে বাড়িতে আসতো, রাত 2টার সময় লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতে হতো, এবং ভোর হওয়ার আগেই সে বাড়ি ত্যাগ করতো। দলীয় নেতাকর্মী ছাড়াও নানা সুবিধাভোগীদের নিরাপদ আশ্রয়স্থল ছিল এই বাড়িটি। দিনের আলোতেও এই বাড়িতে এখন ভয়ের ছায়া। কক্ষ জুড়ে পড়ে আছে ভাঙা টাইলস, ধসে পড়া দেয়ালের অংশ, ফেলে রাখা ফেন্সিডিলের বোতল। যে জায়গা ছিল রাজনীতির নির্দেশ কেন্দ্র, আজ সেটি মাদক সেবীদের আশ্রয়স্থল। বাড়ির সামনে ছোলার দোকান, কখনো ছাগল গরুও চড়ে বেড়ায়। দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য। নির্যাতিত হয়েছেন বিগত সময়ে এই দুঃশাসনে, সেইটা একটু বলবেন সংক্ষেপে। এটা আসলে জানেন যে আমরা এখানে রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতির দেশ, এবং কুষ্টিয়াতেও সেটা ছিল। আমরা যারা রাজনীতি করি, আমরা কলেজ জীবনে ছাত্রলীগ, ছাত্রদলের মিছিল এবং ইনফ্যাক্ট ছাত্র শিবিরের সব একসাথেই হয়েছে, এবং মূল দলেরও সেরকম হয়েছে। কিন্তু একজন বিশেষ নেতা এই কুষ্টিয়াতে আসার পরে আমাদের এই সম্প্রীতিটা আসলে নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র তার কারণে। আর কিন্তু কোনো নেতা নেত্রীর বিপক্ষে কোনো অভিযোগ আমরা করতে চাই না, আসলে করার সুযোগও নাই। উনি আমাদের কুষ্টিয়াতে আসার পরে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে, সামাজিক সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। ওনার স্ট্র্যাটেজি ছিল যে বিভিন্ন এলাকার মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা নষ্ট করে গণ্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করে সবাইকে ওনার দলে নেওয়া। তো এইটা আসলে ওনার জন্যই বুমেরাং হয়েছে। এর কারণে ওনার দলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্বল হয়েছে, এবং আলটিমেটলি দেখেন যে উনি অন্যান্য দলের যে কর্মসূচি সেগুলো সংকুচিত করতে করতে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমরা ঘরের বাইরে কোনো প্রোগ্রাম করতে পারতাম না, কোনো কিছু করলেও একেবারে স্বল্প পরিসরে আমাদের পার্টি অফিসে অথবা অন্য কোনো সীমিত পরিবেশে করতে হতো। তো এর ফলে কিন্তু উনি আসলে ওনার দলকে শক্তিশালী করতে পারেননি, এবং মানুষের ওনার প্রতি যে সেন্টিমেন্ট সেটা আপনারা দেখেছেন। 5 তারিখে হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছে, কিন্তু ওনার বাসা কিন্তু 4 তারিখেই সাধারণ মানুষ, এবং ইনফ্যাক্ট আমরা দেখেছি ওনার দলের কিছু কর্মী অগ্রগামী ভূমিকা পালন করে সেগুলো করেছে। এবং দেখেন আজকে কিন্তু ওনার অবস্থান কোথায়। এই কুষ্টিয়াতে কিন্তু ওনার কোনো আসার কোনো সুযোগ নাই, এবং কুষ্টিয়ার লোকজন কিন্তু ওনাকে সেভাবে স্মরণ করছে না। আমি যেটা মনে করি, এই ধরনের কাজ যারা করে বা এ ধরনের অ্যাক্টিভিটি যাদের দ্বারা হয়, ইন দ্য লং রান তারা রাজনীতিতে টিকে থাকতে পারে না, এবং এই ধরনের কালচার আসলে পরিহার করা উচিত। এবং সামনের দিনে যারা ক্ষমতায় আসবে, আমি মনে করি তাদেরও এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এবং এই ধরনের কাজ কারোর পক্ষে মঙ্গলকর না, সমাজের পক্ষে না, দেশের জন্যও না। ইতিহাস থেকে শিক্ষা নিলে রাজনৈতিক নেতারা বুঝতেন ব্যক্তি স্বার্থ নয়, জনস্বার্থের রাজনীতি করাই প্রকৃত রাজনীতি। যুগে যুগে দেখা গেছে জায়গা রাজা বাদশারা যারা অত্যাচারিত ছিল, যারা মানুষকে নির্যাতন করত, এরা কিন্তু একসময় তাদের সমস্ত পৈতৃক সম্পত্তি, বিশাল বিশাল বাড়ি ঘরদূর সব ফেলেতে তারা পালিয়ে গেছে। কিন্তু ঠিক একই অবস্থা কিন্তু হানিফ সাহেবের ক্ষেত্রে হয়েছে। আপনারা দেখেন একসময় হানিফ সাহেব কুষ্টিয়ার
খুব প্রভাবশালী নেতা ছিলেন। শুধু কুষ্টিয়া নয়, বলতে গেলে ঢাকাতেও খুলনাতেও, কারণ দলীয় একটা ভালো অবস্থানে ছিল। কিন্তু উনি যখন কুষ্টিয়া আসতেন দেখা যেত তার লোকারণ্য তার কাছে আসতো। এবং আমি যেটা জানি যতদূর, যে সব রকম মানে টেন্ডারবাজি থেকে বলেন, সব কিছু বলেন, এখান থেকে করা হতো। অর্থাৎ নির্যাতন করা হতো, সঠিক রাজনীতি করতো না, মানুষকে বিভ্রান্তিতে নিয়ে গেছিল। যে কারণে ক্ষোভের আগুনে যখন 5ই আগস্টে বিপ্লব ঘটে গেল, বর্ষা বিপ্লব, তখন কিন্তু তার বাড়িটা গুঁড়িয়ে দেওয়া হলো। আর এ থেকে কিন্তু আমি মনে করি যে আগামী দিনে যারা রাজনীতি করবেন বা এখন করতেছেন তাদেরকে কিন্তু একটা বড় শিক্ষা, এটা একটা সিগনাল যে জনগণ অত্যাচারিত হয়, একসময় ঠিকই তাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু একই অবস্থা আগামীতেও ঘটবে। তাই ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না বলে এই ধরনের ঘটনা সেই যুগ যুগ ধরে হয়ে আসতেছে। আমার মনে হয় আগামী দিনে এর থেকে সকলে সতর্ক হতে হবে এবং তাদেরকে ভাবতে হবে যে না, আর সুযোগ নাই। জনগণের সঙ্গে অন্যায় করলে, রাজা সেজে অন্যায় করলে, মানে সরকার প্রধান সেজে অন্যায় করলে তাকে কিন্তু একদিন শাস্তি পেতে হবে। তাই মনে করি এটা একটা শিক্ষা, এটা একটা মানুষের জন্য সিগনাল। অর্থাৎ তুমি ভবিষ্যতে এমন কাজ আর করো না, মানুষের পাশে থাকো, জনগণের কাছ থাকো। অর্থাৎ রাজনীতিবিদদের রাজনীতি হোক জনগণের জন্য সঠিকারী, নিজের ব্যক্তিগত আখের গুছানো নয়, নিজের পরিবারের জন্য আখের গুছানো নয়, এটা অবশ্যই জনগণের কল্যাণে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার ভাষ্য। দেয়ালের ফাটল, পড়ে থাকা নামফলক আর সামনে ছোলার দোকান, সব মিলিয়ে সময়ের নির্মম সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাহবুবুল আলম হানিফের এই বাড়িটি। মনে করিয়ে দেয় ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, সময় সবার বিচার করে, ইতিহাস কাউকে ভুলে যায় না। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।